ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আসন্ন বার কাউন্সিল পরীক্ষাকে সামনে রেখে আইনের বিধান ইউনিক বইয়ের রিডিং কন্টেন্ট। আমাদের রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মধ্যে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট আইনের বিধান ইউনিক পর্ব 2। বইটি সংগ্রহের জন্য বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা বইটির যে লেখক তার সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আইনের বিধান ইউনিক। দেওয়ানি কার্যবিধি আইন 1908 এর ধারা 26 মোকদ্দমা দায়ের ইনস্টিটিউশন অফ সুটস। ধারা 26 মোকদ্দমা দায়ের ইনস্টিটিউশন অফ সুটস। প্রত্যেক মোকদ্দমা আর্জি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এক কথায় উত্তর, দেওয়ানি মোকদ্দমা কিভাবে দায়ের করতে হবে? আর্জি পেশ করে। উচ্চ আদালতের নজির, বিপরীত কোনো বিধান না থাকলে যে কার্যক্রম আর্জি দ্বারা শুরু হয় না সেই কার্যক্রমকে কোনো মামলা হিসেবে গণ্য হবে না। এআইআর 1932, লাহোর 374 পৃষ্ঠা। নোটস, দেওয়ানি কার্যবিধির 26 ধারার বিধান অনুসারে মামলা দায়ের করার জন্য আর্জি পেশ করতে হবে। উল্লেখ থাকলেও মামলা শব্দটি ব্যাখ্যা করা হয় নাই, তবে দেওয়ানি কার্যবিধির আদেশ 7 অনুযায়ী আর্জির বিষয়ে আলোচনা করা হয়েছে। সমন ও আবিষ্কার, সমন্স অ্যান্ড ডিসকভারি। ধারা 27 থেকে 32। ধারা 27 বিবাদীর প্রতি সমন। সমন্স টু ডিফেন্ডেন্ট, মোকদ্দমা যথাযথভাবে দায়ের হলে বিবাদীকে হাজির হয়ে বাদীর দাবির জবাব দেওয়ার জন্য সমন দেওয়া যেতে পারে এবং তা নির্ধারিত পদ্ধতিতে জারি করা যেতে পারে। এক কথায় উত্তর, মোকদ্দমা যথাযথভাবে দায়ের হলে বিবাদীকে হাজির হয়ে বাদীর দাবির জবাব দেওয়ার জন্য সমন দেওয়া যেতে পারে এবং তা নির্ধারিত পদ্ধতিতে জারি করা যেতে পারে। ইহা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারার বিধানটি বর্ণনা করা হয়েছে? 27 ধারা। ধারা 29 বিদেশি সমন জারি, সার্ভিস অফ ফরেন সমন্স। বাংলাদেশের বাহিরে অবস্থিত দেওয়ানি বা রাজস্ব আদালতের সমন এবং অন্যান্য পরোয়ানা বাংলাদেশের আদালত সমূহে প্রেরণ করা যেতে পারে এবং তা বাংলাদেশি আদালতের সমন বলে গণ্য করে জারি করা যেতে পারে। তবে শর্ত থাকে যে সরকার সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এরূপ আদালতের প্রতি এই ধারার ব্যবস্থা সমূহকে প্রযোজ্য বলে ঘোষণা করতে পারে। ধারা 30 আবিষ্কার এবং অনুরূপ কিছু নির্দেশ প্রদানের ক্ষমতা, পাওয়ার টু অর্ডার ডিসকভারি অ্যান্ড দ্য লাইক। নির্ধারিত শর্ত সাপেক্ষে আদালত যে কোনো সময় স্বতঃপ্রবৃত্ত হয়ে বা অন্য পক্ষের আবেদন ক্রমে ক প্রশ্নাবলী সরবরাহ ও জবাবদান, দলিল ও তথ্য স্বীকার এবং সাক্ষ্য হিসেবে পেশযোগ্য দলিল বা অন্য কোনো বস্তু উদ্ঘাটন, পরিদর্শন, পেশ, আটক বা প্রত্যর্পণ সম্পর্কে প্রয়োজনীয় বা সঙ্গত আদেশ দিতে পারেন। খ সাক্ষ্য বা দলিল পেশ বা উপরোক্ত অন্য কোনো উদ্দেশ্যে যার হাজির হবার প্রয়োজন তার প্রতি সমন করতে পারেন। গ কোনো তথ্য হলফনামা দ্বারা প্রমাণের আদেশ দিতে পারেন। উচ্চ আদালতের নজির, সাক্ষীর প্রতি দ্বিতীয় সমন জারিতে কোনো বাধা নেই, তবে যদি সমনের দরখাস্ত প্রকৃত না হয় তবে তা প্রত্যাখ্যান করা যেতে পারে। 43 DLR 196। আদালত মামলার যে কোনো পর্যায়ে মামলা সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম এরূপ যে কোনো ব্যক্তিকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন, ইহা বিরোধীয় বিষয় নিরূপণের লক্ষ্যে।
এইরূপ কার্য আদালতের বিরোধীয় বিষয় কমিয়ে আনতে সাহায্য করবে বিধায় আদালতের কর্তব্য হচ্ছে এই সকল চর্চা অব্যাহত রাখা। 23 বিএলসি এডি 89। এখানে এডি বলতে অ্যাপিলেট ডিভিশন, অর্থাৎ আপিল বিভাগের রায়। এই ধারা আবিষ্কারের জন্য আদেশ প্রদান করতে আদালতকে সক্ষম করে যে আবিষ্কার প্রয়োজনীয় বা যুক্তিসঙ্গত। 6 ডিএলআর 554। উক্ত ধারার নোটস। দেওয়ানি কার্যবিধির তফসিল 1 এর অ্যাপেন্ডিক্স সি অনুযায়ী পর্যবেক্ষণ করলে উক্ত বিষয়গুলোর উপর ধারণা আরো সম্পূর্ণ হবে। অ্যাপেন্ডিক্স সি এর 1 নং ফর্ম হতে 8 নং ফর্ম এই সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 30 ধারার বিধান অনুযায়ী আদালত পক্ষগণকে প্রয়োজনীয় তদবির গ্রহণের জন্য নির্দেশ প্রদান করতে পারেন। ধারা 31 সাক্ষীর প্রতি সমন, সমন্স টু উইটনেস, সাক্ষ্য দান, দলিল পেশ বা অন্য কোনো বস্তু হাজির করার সময় সমনের ক্ষেত্রে 27, 28 ও 29 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। ধারা 32 সমন অমান্যের দণ্ড, পেনাল্টি ফর ডিফল্ট। যার প্রতি 30 ধারা অনুসারে সমন দেওয়া হয়েছে আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারেন এবং এই উদ্দেশ্যে ক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবেন, খ তার সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারবেন, গ তাকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারেন, ঘ হাজিরার জন্য তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারেন এবং জামানত না দিলে তাকে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারেন। উক্ত ধারার এক কথায় উত্তর। শর্ট কোশ্চেন। সমন অমান্যের দণ্ড, পেনাল্টি অফ ডিফল্ট বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 32 ধারায়। সমন অমান্যের দণ্ড, পেনাল্টি ফর ডিফল্ট, অনধিক কত টাকা জরিমানা করতে পারে? 500 টাকা। রায় ও ডিক্রি, ধারা 33। রায় ও ডিক্রি, জাজমেন্ট এন্ড ডিক্রি। মোকদ্দমা শুনানির পর আদালত রায় ঘোষণা করবেন এবং রায়ের ভিত্তিতে ডিক্রি প্রদান করবেন। উক্ত ধারার এক কথায় উত্তর। রায় ও ডিক্রির, জাজমেন্ট এন্ড ডিক্রির বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 33 ধারায়। মোকদ্দমা শুনানির পর আদালত প্রথমে কোনটি করে? রায় ঘোষণা করে। সুদ, ইন্টারেস্ট, ধারা 34। সুদ, ইন্টারেস্ট। ডিক্রিটি টাকা পরিশোধ সম্পর্কিত হলে আদালত নির্ধারিত মূল টাকার উপর মোকদ্দমা দায়েরের তারিখ হতে ডিক্রির তারিখ পর্যন্ত সময়ের জন্য আদালতের মতানুসারে সঙ্গত হারে সুদ প্রদানের আদেশ দিতে পারে। ইহার ব্যতীত মোকদ্দমা দায়েরের পূর্ববর্তী কোনো সময়ের জন্য এবং ডিক্রির তারিখ হতে টাকা পরিশোধের তারিখ পর্যন্ত সময়ের জন্য আদালতে মতানুসারে সঙ্গত হারে সুদ প্রদানের আদেশ দিতে পারেন। উক্ত ধারার এক কথায় উত্তর। সুদের, ইন্টারেস্টের বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? ধারা 34। খরচাদি, কস্ট, ধারা 35 ও 35 খ। ধারা 35 খরচাদি, কস্ট। নির্ধারিত সীমা, শর্তাবলী ও বর্তমানে বলবৎ আইন সাপেক্ষে মোকদ্দমার ব্যয় ও আনুষঙ্গিক খরচ সম্পর্কিত নির্দেশ আদালতের বিবেচনার উপর নির্ভর করবে। আদালত মোকদ্দমার খরচের উপর অনধিক শতকরা বার্ষিক 6 টাকা হার সুদ প্রদানের নির্দেশ দিতে পারেন এবং তা খরচের ব্যয় আদায়যোগ্য হবে। উক্ত ধারার এক কথায় উত্তর। আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক কত পার্সেন্ট? 6%। বিশেষ নোট, আদালত মামলার খরচের উপর বার্ষিক সর্বোচ্চ 6% সুদ প্রদানের আদেশ দিতে পারেন। ধারা 35 ক।
মিথ্যা ও বিরক্তিকর দাবি বা আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ, compensatory costs in respect of false or vexatious claims or defenses। আপিল ছাড়া অন্য কোনো মোকদ্দমা বা কার্যক্রমের ক্ষেত্রে কোনো পক্ষ মিথ্যা বা বিব্রতকর বিবৃতি দিলে আদালত উহার কারণ দর্শাতে বলবেন এবং ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পর্যন্ত খরচ প্রদানের আদেশ দিতে পারেন। এই ধারা অনুসারে যার বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে তাকে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে না। বিশেষ নোট: মিথ্যা বা বিরক্তিকর দাবির ক্ষেত্রে আদালত অপর পক্ষকে সর্বোচ্চ 20,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। ধারা 35 খ, অন্তর্বর্তী বিষয়াদির ক্ষেত্রে দরখাস্ত পেশ প্রভৃতি বিষয়ক বিলম্বজনিত কারণে খরচার আদেশ প্রদান, cost for delay in making application etc in respect of interlocutory matters। যদি কোনো মোকদ্দমা বা কার্যধারায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দরখাস্ত বা লিখিত আপত্তি দাখিল না করলে অপর পক্ষকে 2,000 টাকা পর্যন্ত খরচ প্রদানের আদেশ দিতে পারেন। মোকদ্দমায় অহেতুক বিলম্বের জন্য কোনো দরখাস্ত দাখিল করলে অপর পক্ষকে 3,000 টাকা পর্যন্ত খরচ প্রদানের আদেশ দিতে পারেন। উক্ত ধারার বিশেষ নোট: আদালত কর্তৃক নির্ধারিত সময়ে আবেদন বা লিখিত আপত্তি পেশ না করা হলে আদালত উক্ত আবেদন বা লিখিত আপত্তি 2,000 টাকা খরচ প্রদান করে গ্রহণ করতে পারে। লিখিত জবাব পেশের পরবর্তীতে যদি কোনো পক্ষ কোনো বিষয়ে দরখাস্ত পেশ করেন বা পূর্বে পেশ করা সমীচীন ছিল সেক্ষেত্রে 3,000 টাকা খরচ প্রদানে সেই আবেদন আদালত গ্রহণ করবে। দ্বিতীয় খণ্ড, জারি, এক্সকিউশন, সাধারণ, জেনারেল। ধারা 36-37। ধারা 36, আদেশের উপর প্রযোজ্যতা, অ্যাপ্লিকেশন টু অর্ডারস। ডিক্রি জারির সম্পর্কে এই আইনের বিধানসমূহ যথাসম্ভব আদেশ জারির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। উক্ত ধারার উপরে প্রযোজ্য কিছু উচ্চ আদালতের নজির: রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারা মতে দখল অর্পণ সংক্রান্ত আদেশ জারির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 28 DLR AD 91 পৃষ্ঠা। যে ক্ষেত্রে আপিল আদালতে কোনো ডিক্রি প্রদান করে সেক্ষেত্রে বিচারিক আদালতের ডিক্রি আপিল আদালতের ডিক্রির মধ্যে একই রকম হয়। 28 DLR 221 পৃষ্ঠা। ধারা 37, ডিক্রি দানকারী আদালতের সংজ্ঞা, ডেফিনেশন অফ কোর্ট হুইচ পাসড এ ডিক্রি। ডিক্রি প্রদানকারী আদালত বলতে জারির যোগ্য ডিক্রি আপিল আদালত কর্তৃক প্রদত্ত হলে মূল আদালত এবং মূল আদালত উঠে গিয়ে থাকলে বা তার এখতিয়ার রহিত হয়ে গিয়ে থাকলে ডিক্রি জারির আবেদন করার সময় যে আদালতের সংশ্লিষ্ট মোকদ্দমা বিচারের এখতিয়ার থাকত সেই আদালত। উক্ত ধারার এক কথায় উত্তর। শর্ট কোশ্চেন: ডিক্রি দানকারী আদালতের সংজ্ঞা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? ধারা 37। যে সকল আদালত কর্তৃক ডিক্রি জারি করা হয়, কোর্টস বাই হুইচ ডিক্রি মে বি এক্সিকিউটেড। ধারা 38 থেকে 47। ধারা 38, ডিক্রি জারিকারক আদালত, কোর্ট বাই হুইচ ডিক্রি মে বি এক্সিকিউটেড। যে আদালত ডিক্রি প্রদান করেছে সেই আদালত বা যে আদালতে তার জারির জন্য প্রেরিত হয়েছে সেই আদালত ডিক্রি জারি করতে পারে। উক্ত ধারার এক কথায় উত্তর। ডিক্রি জারিকারক আদালতের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণনা করা হয়েছে? 38 ধারায়। কোন আদালত একটি ডিক্রি জারি করতে পারে? ডিক্রি প্রদানকারী আদালত। 38 ধারার উপর প্রতিষ্ঠিত কিছু নজির:
সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলায় যখন প্রদানের বিষয়ে ডিক্রিতে কিছু উল্লেখ না থাকলেও জারিকারক আদালত দখল প্রদান করে জারি কার্যকর করবেন। 21 ডিএলআর এডি 99 পৃষ্ঠা। ডিক্রিটি এখতিয়ারবিহীনভাবে পাশ হয়েছে কিনা, তা বাতিল কিনা বা জারি কার্যকরের ব্যাপারে কোনো ভিন্নধর্মী হেতু আছে কিনা ইহার পর্যালোচনা করা জারিকারক আদালতের ক্ষমতার মধ্যে রয়েছে। 29 ডিএলআর এডি 59 পৃষ্ঠা। যে আদালতের আঞ্চলিক, আর্থিক বা সাব্যস্ত দেনাদার দায়িক সম্পর্কে কোনো এখতিয়ার নেই, জারিকারক আদালত ওই সমস্ত আদালতের ডিক্রি জারি করতে অস্বীকার করবেন। 33 ডিএলআর এডি 17 পৃষ্ঠা। ধারা 39 ডিক্রি স্থানান্তর, ট্রান্সফার অব ডিক্রি। ডিক্রিদারের আবেদন ক্রমে ডিক্রি দানকারী আদালত উহা জারি করার জন্য নিম্নলিখিত ক্ষেত্রে অন্য কোনো আদালতে প্রেরণ করতে পারেন। ক, যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে তিনি যদি অন্য আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করেন বা ব্যবসা করেন, ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করেন, অথবা খ, যে আদালত ডিক্রি প্রদান করেছেন তার এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে ডিক্রি দাবি পূরণের জন্য উক্ত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং উক্ত দেনাদারের জন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে তার আরও সম্পত্তি থাকলে, অথবা গ, ডিক্রি প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের নির্দেশ থাকলে, অথবা ঘ, ডিক্রি প্রদানকারী আদালত যদি কোনো কারণে উপযুক্ত মনে করেন তাহলে লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে জারি করার ডিক্রিটি অন্য আদালতে প্রেরণ করতে পারেন। ডিক্রি প্রদানকারী আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে কোনো ডিক্রি জারির জন্য উপযুক্ত এখতিয়ার সম্পন্ন কোনো অধস্তন আদালতে প্রেরণ করতে পারেন। 39 ধারার এক কথায় উত্তর, শর্ট কোশ্চেন। জারির জন্য ডিক্রি স্থানান্তরের বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 39 ধারায়। 39 ধারা উপর প্রতিষ্ঠিত কিছু নজির। উচ্চ আদালতের নজির। বাংলাদেশে ডিক্রি জারি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো উচ্চ আদালত দ্বারা প্রদত্ত কোনো ডিক্রির জাবেদা নকল বিবেচনা করার বা গ্রহণের কাজ সম্পর্কে কোনো পদ্ধতি বর্ণনা নেই। 42 ডিএলআর 311 পৃষ্ঠা। ডিক্রি দানকারী আদালত স্বপ্রণোদিত হয়ে এখতিয়ার সম্পন্ন অধস্তন আদালতেও ডিক্রি জারির জন্য পাঠাতে পারে। এআইআর 1953, এসসি 65। ধারা 41 জারির সংবাদ প্রত্যয়ন, রেজাল্ট অফ এক্সিকিউশন প্রসিডিং টু বি সার্টিফাইড। যে আদালতের নিকট ডিক্রি জারির জন্য প্রেরিত হয়েছে সেই আদালত ডিক্রি প্রদানকারী আদালতকে ডিক্রি জারির হওয়ার বিষয় বা জারি না হলে উহার পরিস্থিতি অবহিত করবেন। স্থানান্তরিত ডিক্রি জারিকারক আদালতের ক্ষমতা, পাওয়ার টু কোর্ট ইন এক্সিকিউটিং ট্রান্সফারড ডিক্রি। জারি করার জন্য কোনো ডিক্রি যে আদালতের নিকট প্রেরণ করা হয়েছে সেই আদালত তা জারি করার ব্যাপারে উক্ত ডিক্রি প্রদানকারী আদালতের ন্যায় সমান ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোনো ব্যক্তি ডিক্রি অবহেলা করলে বা উহা জারির ব্যাপারে বাধা দিলে সে উক্ত আদালত কর্তৃক ডিক্রি প্রদানকারী আদালতে যেভাবে দণ্ডনীয় হতো সেভাবে দণ্ডনীয় হবে। এই ডিক্রি জারির ব্যাপারে আদালত কোনো আদেশ দিলে তা আপিলের ক্ষেত্রে যে বিধি সাপেক্ষ হবে, ডিক্রিটি আদালতের নিজস্ব হলে সেই বিধি সাপেক্ষে হতো। উচ্চ আদালতের নজির 42 ধারার উপর প্রতিষ্ঠিত। সত্য ঘোষণার মামলায় সফলতার জন্য বাদীকে মামলার সম্পত্তিতে সত্য ও দখল প্রমাণ করতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে বাদীগণ মামলার সম্পত্তির দখলের বাহিরে খাস দখল পুনরুদ্ধারের প্রার্থনা ছাড়া একটি সাধারণ সত্য ঘোষণার মামলা আইনগত রক্ষণীয় নয়। 3 এএলআর এডি 70 পৃষ্ঠায়। যে আদালতে ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়
সেই আদালত ডিক্রি দানকারী আদালত বলে গণ্য হবে না। AIR 1973 SC 528 পৃষ্ঠা। ধারা 43, ব্রিটিশ আদালতে ডিক্রি জারি, এক্সিকিউশন অফ ডিক্রি পাস বাই ব্রিটিশ কোর্ট। বাংলাদেশের যে এলাকায় ডিক্রি জারি সম্পর্কিত বিধান প্রযোজ্য নয়, সে এলাকার কোনো দেওয়ানি আদালত কোনো ডিক্রি দিলে এবং উহা সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে জারি না করা গেলে তা বাংলাদেশের অন্য কোনো আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অত্র অংশে বর্ণিত পদ্ধতিতে জারি করা যাবে। ধারা 46, ডিক্রি জারির অনুরোধ। প্রেসপেক্টস, ডিক্রিদারের আবেদন ক্রমে ডিক্রি প্রদানকারী আদালত উপযুক্ত মনে করলে অন্য কোনো এখতিয়ার সম্পন্ন আদালতকে ডিক্রিটি জারি করার অনুরোধ করতে পারেন এবং অনুরোধ পত্রে নির্ধারিত দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারেন। এক কথায় উত্তর। প্রিসেপ্ট কোন আদালত ইস্যু করে? ডিক্রি প্রদানকারী আদালত। ডিক্রি জারির ক্ষেত্রে কোনো সম্পত্তির ক্রোক আদেশ ডিক্রি দানকারী আদালত অন্য কোনো আদালতকে দিলে উক্ত ক্রোক আদেশ কতদিন পর্যন্ত বহাল থাকতে পারে? 2 মাস। 46 ধারার উপর প্রতিষ্ঠিত উচ্চ আদালতের নজির। ডিক্রির শর্ত মতে ভবন নির্মাণ সম্পূর্ণ করার জন্য ডিক্রিদারের প্রতি নির্দেশনার জন্য সাব্যস্ত দেনাদার দায়িক দ্বারা দরখাস্ত রক্ষণীয় নয়। 10 BLC AD 6। বিশেষ নোট, 46 ধারার বিশেষ নোট। ডিক্রিদার সম্পত্তি বিক্রয়ের আবেদন না করলে অনুরোধ লিপি অনুসারে কোনো ক্রোক 2 মাসের অধিককাল বলবৎ থাকে না। ডিক্রি জারির সময়সীমা, লিমিট অফ টাইম ফর এক্সিকিউশন। ধারা 48, কতিপয় ক্ষেত্রে ডিক্রি জারি বারিত, এক্সিকিউশন বারিড ইন সার্টেন কেস। কোনো ডিক্রি নিষেধাজ্ঞা ডিক্রি নয়। জারির জন্য আবেদন করা হয়ে থাকলে ইহা জারির জন্য নিম্নলিখিত তারিখ হতে 12 বৎসর পেশকৃত নতুন আবেদন অনুসারে জারির জন্য আদেশ দেওয়া যাবে না। ক, যে ডিক্রি জারির আবেদন করা হয়েছে উহার তারিখ, বা খ, কোনো ডিক্রি বা পরবর্তীকালীন আদেশ আবেদনকারীর প্রার্থনা মতে কোনো নির্ধারিত তারিখ বা কিস্তিতে টাকা পরিশোধ বা সম্পত্তি প্রদানের নির্দেশ দেওয়া হলে উহা লঙ্ঘনের তারিখ। এই ধারায় কোনো বিধান আবেদনের তারিখে অব্যবহৃত পূর্ববর্তী 12 বছরের মধ্যে ডিক্রি জারি দেওয়ার ব্যাপারে সাব্যস্ত দেনাদার প্রতারণা বা প্রয়োগের দ্বারা ডিক্রি জারি ব্যাহত করে থাকলে উক্ত 12 বছর অতিক্রান্ত হওয়ার পর পেশকৃত আবেদন মোতাবেক ডিক্রি জারির আদেশ দানে আদালতকে বিরত করবে না, বা 1908 সালের তামাদি আইনের প্রথম তফসিলের 183 অনুচ্ছেদে কার্যকারিতা সীমাবদ্ধ বা অন্য কোনো রূপে প্রভাবিত করবে না। 48 ধারার উপর কিছু এক কথায় প্রশ্ন উত্তর। কোন ডিক্রি নিষেধাজ্ঞা ডিক্রি নয়। জারির জন্য আবেদন করা হয়ে থাকলে ইহা জারির জন্য কত বছর পর পেশকৃত নতুন আবেদন অনুসারে জারির জন্য আবেদন দেওয়া যাবে না? 12 বছর। জারি মামলা দায়ের করার জন্য দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 48 ধারা অনুযায়ী সর্বোচ্চ কত বছর সময় পাওয়া যেতে পারে? 12 বছর। উচ্চ আদালতের নজির। বাটোয়ারা মামলা ডিক্রির ক্ষেত্রে ওই তারিখ হতে সময় নির্ধারিত হবে যে তারিখে ডিক্রি স্টাম্প কাগজে লেখা হয়। 33 DLR AD 282 পৃষ্ঠা। তামাদির সীমা অতিক্রান্তের পর অর্থাৎ 12 বছর পর অতিবাহিত হওয়ার পর ডিক্রি জারির জন্য কোনো দরখাস্ত দাখিল করা যায় না। 44 DLR AD 141 পৃষ্ঠা। জারির ক্ষেত্রে প্রতারণা বা বাধ্য করার অভিযোগ না থাকলে 12 বছর পর জারির দরখাস্ত তামাদিতে বারিত হবে। 17 BLC 220 পৃষ্ঠা। বিশেষ নোট,
নিষেধাজ্ঞা ডিক্রি ব্যতীত ডিক্রি জারির জন্য নতুন দরখাস্ত 12 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বে দায়ের করতে হবে। হস্তান্তর গ্রহীতা এবং বৈধ প্রতিনিধি, ট্রান্সফারস অ্যান্ড লিগাল রিপ্রেজেন্টেটিভ, ধারা 49-50। হস্তান্তর গ্রহীতা, ট্রান্সফারি, মূল ডিক্রিদারের বিরুদ্ধে সাব্যস্ত দেনাদার যে সকল অধিকার প্রয়োগ করতে পারতেন, ডিক্রি হস্তান্তর সূত্রে প্রাপক ব্যক্তির বিরুদ্ধে সে সকল অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 50। বৈধ প্রতিনিধি, লিগাল রিপ্রেজেন্টেটিভ। 1. ডিক্রি মোতাবেক দেনা সম্পূর্ণ পরিশোধ হওয়ার পূর্বে যদি সাব্যস্ত দেনাদারের মৃত্যু হয়, তবে ডিক্রিদার মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিগণের উপর ডিক্রি জারির জন্য ডিক্রি দানকারী আদালত আবেদন করতে পারবেন। 2. অনুরূপ বৈধ প্রতিনিধির উপর ডিক্রি জারির ক্ষেত্রে বৈধ প্রতিনিধির মৃত ব্যক্তির যে অংশ প্রাপ্ত হইয়াছে এবং বিলি বণ্টন করেন নাই, উহার আনুপাতিক দেনার জন্য তিনি দায়ী হবেন। তাদের দায়িত্বের পরিমাণ নির্ধারণের জন্য ডিক্রি জারিকারকের আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে অথবা ডিক্রিদারের আবেদনক্রমে উপযুক্ত হিসাব দাখিলের জন্য উক্ত বৈধ প্রতিনিধিকে বাধ্য করতে পারবেন। এক কথায় উত্তর: ডিক্রি মোতাবেক দেনা সম্পূর্ণ পরিশোধ হওয়ার পূর্বেই যদি সাব্যস্ত দেনাদারের মৃত্যু হয়, তবে ডিক্রিদার মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিগণের উপর ডিক্রি জারির জন্য ডিক্রি দানকারী আদালতে আবেদন করতে পারেন। ইহা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 50 ধারায়। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে যে রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও লিঙ্কগুলা আপনার পরিচিত কমিউনিটিতে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ থাকলো। জারির পদ্ধতি, প্রসিডিউর ইন এক্সিকিউশন, ধারা 51 থেকে 54। ধারা 51, ডিক্রি জারি করার ব্যাপারে আদালতের ক্ষমতা, পাওয়ার্স অফ কোর্ট টু এনফোর্স এক্সিকিউশন। ডিক্রিদারের আবেদন ক্রমে নিম্ন বর্ণিত যে কোনো উপায়ে ডিক্রি জারির আদেশ দান করতে পারেন। ক. ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের দ্বারা। খ. কোন সম্পত্তি ক্রয় ও নিলাম বিক্রয় অথবা বিনা ক্রয়ের নিলাম বিক্রয়ের দ্বারা। গ. দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটক করে। ঘ. রিসিভার নিয়োগ করে অথবা ঙ. ডিক্রিকৃত প্রতিকারের প্রকৃতির প্রয়োজন অনুসারে অন্য কোনো পন্থায়। উচ্চ আদালতের নজির, ডিক্রি জারির ক্ষেত্রে স্থাবর সম্পত্তির সুনির্দিষ্ট বিবরণ থাকতে হবে। ডিক্রিতে সুনির্দিষ্ট বিবরণ না থাকলে জারিকারক আদালত ইচ্ছামতো জারির জন্য আদেশ প্রদান করতে পারেন না। 55 DLR AD 79 পৃষ্ঠা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা দখল পুনরায় উদ্ধারের কোন ডিক্রির ক্ষেত্রে সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণের অভাব থাকলে তা জারিযোগ্য হয় না। 55 DLR AD 79 পৃষ্ঠা। ধারা 52, বৈধ প্রতিনিধির উপর ডিক্রি বলবৎ, এনফোর্সমেন্ট অফ ডিক্রি এগেনস্ট লিগাল রিপ্রেজেন্টেটিভ। কোন মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধির বিরুদ্ধে যখন কোনো ডিক্রি দেওয়া হয় এবং মৃত ব্যক্তির সম্পত্তি হতে টাকা পরিশোধের জন্য যদি সে ডিক্রি দেওয়া হয়ে থাকে, তবে অনুরূপ যে কোনো সম্পত্তি ক্রয় ও নিলামে বিক্রয়ের দ্বারা সে ডিক্রি জারি করা যেতে পারে। ধারা 53, পৈতৃক সম্পত্তির দায়, লাইবিলিটি অফ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। উপরে বর্ণিত ধারা 50 ও 52 ধারার উদ্দেশ্য মৃত পূর্বপুরুষের কোনো সম্পত্তি যখন পুত্র বা অপর কোনো ওয়ারিসের হাতে আসে এবং হিন্দু আইন অনুসারে মৃত ব্যক্তির দেনা পরিশোধের দায়িত্ব যদি সেই সম্পত্তির উপর বর্তিয়ে থাকে এবং উক্ত দেনা বাবদ যদি ডিক্রি প্রদত্ত হয়ে থাকে, তবে উক্ত সম্পত্তি
মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি হিসাবে পুত্র বা অপর ওয়ারিশের হস্তগত সম্পত্তি বলে গণ্য হবে। ধারা ৫৪, সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ। পার্টিশন অফ এস্টেট অর সেপারেশন অফ শেয়ার। যে ক্ষেত্রে সরকারি রাজস্ব প্রদানের প্রয়োজনে কোনো অবিভক্ত সম্পত্তি বাটোয়ারার জন্য অথবা অনুরূপ কোনো সম্পত্তির কোনো অংশের পৃথক দখলের জন্য ডিক্রি প্রদত্ত হয়েছে, সেক্ষেত্রে কালেক্টর অথবা কালেক্টর কর্তৃক মনোনীত অধস্তন কোনো গেজেটেড পদের কর্মচারী উক্ত সম্পত্তির বাটোয়ারা বা অংশের পৃথকীকরণ সম্পন্ন করবেন। এক কথায় উত্তর, দেওয়ানি কার্যবিধির ৫৪ ধারায় কোন বিষয়ে বর্ণিত হয়েছে? সম্পত্তি বাটোয়ারা অথবা বিভাজন।